মাহফিলের 2 দিন আগে তারা এসে হাতে পায়ে কান্নাকাটি শুরু করেছে যে ভাই মাহফিল অ্যারেঞ্জ হয়ে গেছে, আল্লাহর ওয়াস্তে 30টা মিনিট হইলো সময় দিয়ে না, মাহফিল অ্যারেঞ্জ করে ফেলেছি, টাকা পয়সা তোলা হয়ে গেছে, আপনি যদি না আসেন 10টা মিনিট 30টা মিনিট বলছে, 10টা মিনিটের জন্য আসেন, 30টা মিনিটের জন্য আসেন, এসে গেলে চেহারাটা দেখায় চলে যায়, নাহলে জনগণ আমাদেরকে পিটাই শেষ করে ফেলা। হাতে পায়ে কান্নাকাটি করে পরে বললাম ঠিক আছে ভাই, বগুড়ায় মাহফিল আছে আমাদের, আমরা যাওয়ার পথে আপনার ওখানে একটু সময় দিয়ে চলে যাবো, সময় দিয়ে যাবো। যদিও এই প্রসেস আমরা মাহফিল কখনো নেই না, তারপরেও নিয়েছি, তারপরে গিয়েছি, এদিকে শুনেছি প্রচার করেছে আমরা মাহফিল করবো বিকেল দুপুর 3টা থেকে 5টা। তারপরে আমাদের কানে খবর আসছে যে বাদ মাগরিব আপনাকে আলোচনা করতে হবে। আমার একটা সেন্টেন্স মিথ্যা বলছি না, আমার কাছে হোয়াটসঅ্যাপে এখনো ডাটাস মজুদ আছে যে থার্ড পার্টি কন্ট্যাক্ট করেছে, আমাদেরকে বলছে বাদ মাগরিব আপনাকে আলোচনা করতে হবে, আর আমরা কি উপস্থিত হয়েছি 4টায়। আমি চিন্তা করছি যাব, একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে নামাজ কালাম সারবো, তারপরে বাদ মাগরিব স্টেজ উঠবো। গিয়ে শুনি 3টা থেকে মাহফিল আমার নামে অ্যানাউন্স করা হয়ে গেছে, জনগণ বসে আছে। জনগণ তো নিষ্পাপ, জনগণ তো কোনো দোষী না, এখানে ও তো জানেই না সত্য কোনটা মিথ্যা কোনটা। তারপরে গিয়ে তাড়াহুড়া করে স্টেজে ওঠা গেল, উঠে এই যে অনলাইনে প্রচার করছে 30 মিনিট বক্তব্য দিয়েছে, আমার নিজেই 45 মিনিট বক্তব্য দিয়েছে, 45 থেকে 50 মিনিটস আমি বক্তব্য দিয়েছি। আজকে যে আমি এখানে এসেছি আপনাদের এখানে, আমি কি 1.5 ঘন্টার কম আলোচনা করলাম? আমার কোনো মাহফিল আপনি দেখবেন না যে 1 ঘন্টা 15 মিনিট 1.5 ঘন্টার কম আলোচনা আছে, প্রত্যেকটা মাহফিল ইউটিউবে আছে, দেখে নিয়ে। কোনো মাহফিল এরকম হয়নি কখনো। তারপর আলোচনা শেষে আমি তারপরে বলছি যে আপনারা সবাই বসেন, ইনশাল্লাহ মাগরিবের নামাজ হবে, এখানে আমরা নামাজ পড়ব, নামাজ পড়ার পর ইনশাল্লাহ আলোচনা হবে, প্রশ্নোত্তর পর্ব হবে। এর মধ্যে শুনলাম আমাদের ইউটিউবারে যে ভাইরা, যে ভাই যে সামনে এখনো বসে আছে, এই ভাই সহ আমার ইউটিউবের প্রায় 8 থেকে 10 জন সদস্য আছে। 8 থেকে 10 জনের কোনো সদস্যকে তারা এখানে বসতে দেয় নাই এবং এই ক্যামেরা সেট করতে দেয় নাই, বরং 2 জন ভাইকে গলায় ছুরি ধরেছে, ক্যামেরা সেট করা যাবে না, ওদেরকে জিজ্ঞেস করে দেখেন। একজনকে গলায় ফাঁস পেটিয়ে এদিকে নিয়ে গেছে, মানে পুরোটা আগে থেকেই পরিকল্পনা করা ছিল যে কিছু একটা হবে আর কি। ক্যামেরা বসতে দিচ্ছে না কেন? এই যে ক্যামেরায় রেকর্ড আছে, আজকে আমি যা বলছি, যা আলোচনা করেছি, তো সেদিন ক্যামেরা কেন বসাতে দিল না? ইউটিউবারদের ক্যামেরা কেন বসাতে দিল না? ক্যামেরা থাকতো, দেখতো মানুষ কি হচ্ছে। ক্যামেরা ভাঙচুর করা হয়েছে, ক্যামেরা বসাতে দেওয়া হয়নি। আলোচনা করেছি, আলোচনা পরে বললাম বসেন, চলে আসবেন। এরপরে এই যে ছেলেটাকে আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে, এই ছেলে তার ক্যাডার বাহিনীকে নিয়ে, এবং তার একটা শেল্টার ছিল, একটা পলিটিক্যাল শেল্টার, সে এসে পুরো স্টেজে উঠে যাচ্ছে তাই বিহেভ করেছে আমাদের সাথে। কথাবার্তা সিরি এমন যে আপনাদেরকে টাকা দিয়ে নিয়ে আসি, ভাড়া দিয়ে নিয়ে আসি, যতক্ষণ বলবো ততক্ষণ আলোচনা করতে হবে, 2 ঘন্টা আলোচনা করতে হবে। এইসব কথা শোনার পর কোনো আলেম বসে থাকতে পারে? কোনো আলেমের ব্যক্তিত্ব গায়রত থাকলে সে কি বসে থাকতে পারবে এখানে? আমি তখন বললাম যে কত টাকা দিয়েছেন আপনি, ভিডিও দেখেন। সে বলছে আপনার ওই যে এই মাধ্যমে প্রোগ্রাম নিয়েছে, ওকে 20,000 দিয়েছি। অথচ ওই মাধ্যমের ওই ব্যক্তি যাকে বলা হচ্ছে আব্দুল আলিম না কি নাম, তাকে আমি চিনি না, জানি না সে কি আমি জানি না সে কি। তারপর তাকে বললাম নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন, যত টাকা নিয়েছেন ফেরত দেন, আমার এসব অপমান হওয়ার কোনো প্রয়োজন নাই, প্রয়োজনে টাকা পয়সা হাদিয়া তো হসাব নিয়ে যান, মাহফিল করার দরকার নেই। জনগণ দেখলো যে একটা হট্টগোল শুরু হয়েছে, অডিয়েন্স সবাই আমাদের পক্ষে ছিল, অডিয়েন্স সবাই আমাকে নিয়ে আলহামদুলিল্লাহ সিকিউরিটিতে গাড়িতে উঠে গেছে। আর আমার সাথে যে ছিল এক ছেলে মুজাহিদ, এই ছেলে আরো 2 ভাই ক্যামেরাম্যান, সবগুলোকে তারা বেধর পিটিয়েছে, দেখেছেন ভিডিও দেখি করেছে, এবং ক্যামেরা ভাঙচুর করেছে। ক্যাশ টাকা 50,000, 50,000 টাকা মুখের কথা নাকি, উল্টা 36,000 টাকা আমাদের ছিনতাই করেছে। ঘড়ি ছিনিয়ে নিয়েছে, হাত ঘড়ি নিয়েছে, ক্যামেরা ভাঙচুর করেছে, টাকা ছিনতাই করেছে, পিটিয়েছে, অপমান করেছে, ঘরে আটকে রেখেছে। এর পিছনে কারণগুলো কি ছিল আমি পরে আপনাদেরকে বলব, তার আগে আরেকটা জায়গায় আসেন। এরপরে আমরা মাজলুম হয়ে আমার প্রশাসনে যে ভাই ব্রাদাররা আছেন পরিচিত, তাদেরকে ফোন দিলাম। আমি একা ফোন দিয়ে আমার যে ড্রাইভার ভাই আছেন তাকে নিয়ে থানায় গেলাম। গিয়ে সেখানে গিয়ে আমি আমাদের পক্ষ থেকে একটা মামলা দায়ের করলাম। আমাদের প্রশাসনের র্যাব এবং পুলিশের যে ভাইরা আছেন তারা সিকিউরিটি দিয়ে আমার ভাইদেরকে ছাড়িয়ে নিয়ে আসলো। আসার পর আমরা ইউটিউবার ভাইরা সবাই মিলে থানায় বসে আছি, এই যে ভাইরা এখনও আছে এখনও বসে আছে। তারপরে আমরা বললাম যে এর বিপক্ষে ব্যবস্থা নিতে হবে। আমরা একটা মামলা দায়ের করলাম। আশ্চর্যের বিষয় হচ্ছে মামলা দায়ের করার ঠিক পরেই, তার পরের দিন 2টা ভিডিও চলে আসলো, একটা জাগো নিউজ, একটা ওই যে 24।
সেখানে আপনারা দেখতে পারবেন ভিকটিম আমরা, মাজলুম আমরা, মার খেলাম আমরা, সাক্ষ্য নেওয়া হচ্ছে আসামির। আসামি সাক্ষী দিচ্ছে কি হয়েছে কি হয় নাই। একটা ন্যাশনাল নিউজ যদি প্রচার করতে চান, আপনাকে পক্ষে বিপক্ষের কথা নিতে হবে না? একটা ন্যাশনাল নিউজ প্রচার করবেন, তাহলে বাদী বিবাদী উভয়ের কথা শুনতে হবে না? যার নামে মামলা করেছি সে দাঁড়িয়ে বলছে যে জনগণ নাকি আমাদেরকে পিটিয়েছে, ও নাকি আমাদেরকে গাড়িতে তুলে দিয়েছে, অথচ ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ওই ছেলে আমার ছোট ভাইকে টানা হাসরা করছে, গায়ে হাত তুলছে, ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে। এই হলুদ সাংবাদিকতা, টোটালি হলুদ সাংবাদিকতা। যারা ভিকটিম হলো তাদের বিরুদ্ধে ওরা এই সাংবাদিকতা করলো, আর যারা জালেম তাদের পক্ষ নিয়ে সাংবাদিকতা করলো। এর পিছনে কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে 1 নাম্বার ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা, নাম্বার 1। 1 নাম্বার উদ্দেশ্য ওয়াজ মাহফিলের যে চলমান সিলসিলা বাংলার মাটিতে চলছে, এই চলমান সিলসিলাকে বিতর্কিত করা একটা প্রধান উদ্দেশ্য। 2 নাম্বার, ওয়াজ মাহফিলে যেসব বক্তাদের মাহফিলে বেশি মানুষ আসে, এই বক্তাদেরকে জাতির সামনে এই বিতর্কিত করে উপস্থাপন করা। 2 নাম্বার। 3 নাম্বার, আপনি যদি একজন বক্তা বা আলেমকে বিতর্কিত করতে চান, 2টা ইস্যু লাগবে আপনার। 1 নারী কেলেঙ্কারি, 2 অর্থের কেলেঙ্কারি।